আসসালামু আলাইকুম। সাদিক পাবলিকেশনের সাদিক স্যারের পেজ থেকে আমি জিএম জাহাঙ্গীর আলম, এক্স স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা সামাজিক বিজ্ঞান অনুষদের 12টা সাবজেক্ট নিয়ে যে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান পদে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য পরীক্ষা পদ্ধতি, কবে পরীক্ষা হতে পারে এবং কোন ধরনের প্রশ্ন আসবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই যারা লাইভে যুক্ত আছেন তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই মধ্যরাতে আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন প্রত্যেকে একটু শেয়ার করে দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিন। এই ভিডিওটি পরবর্তীতে হারিয়ে যাওয়ার চান্স তাহলে থাকবে না, এবং এই পেজের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ অন্তত এই ভিডিওটা শেয়ার করে দিন। সবার কাছে এই রিকোয়েস্টটাকে আমি করতেই পারি, দ্রুত সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিন। আর আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা এই বিষয়টা একটু ইনশিওর করুন, আর আমি নিজেও একটু চেক করে নিই যে আমাকে ক্লিয়ারলি দেখা এবং শোনা যায় কিনা। মাশাআল্লাহ, আপনার সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান পদে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য পরীক্ষা আমি অবশ্যই আপডেট দেব যে পরীক্ষাটা কবে হবে এবং পরীক্ষা পদ্ধতি কি হবে, নতুনত্ব কি কি আসছে সেই বিষয়গুলো কিন্তু একদম দ্রুত আপডেট দেব। দ্রুত যারা একটু শেয়ার দিয়েছেন তারা একটু বলুন যে আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। দেখেন, এনটিআরসি কর্তৃক শিক্ষক নিয়োগের লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস প্রণয়ন ও হালনাগাদ এটা কিন্তু অলরেডি করা হয়ে গেছে। সো আপনারা যারা ভাবছেন যে এখনও বসে থাকি, আগে সার্কুলার আসুক তারপরে পড়াশোনা করব, আমাদের ইন্টারনাল যে কানেকশান আছে সেই জায়গা থেকে কিন্তু আমরা এই সিলেবাসের আলোকে বই তৈরি করে ফেলেছি। ইতিমধ্যে আপনারা পেজে ঘোষণা পেয়েছেন। আর নতুন শিক্ষক নিয়োগ বিধিমালা পরিপত্র অনুযায়ী মাধ্যমিক সহকারী শিক্ষক অর্থাৎ সামাজিক বিজ্ঞান পদটি 12টি সাবজেক্ট মিলে গঠিত হয়েছে। যারা লাইভে যুক্ত হয়েছেন দ্রুত একটু যুক্ত হয়ে যান। সামাজিক বিজ্ঞান, তাহলে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এই পদে আপনাদের 12টা সাবজেক্ট মিলেই কিন্তু পরীক্ষা দিতে হবে, 12টা পদে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, তো সাদিক পাবলিকেশনের সাদিক পাবলিকেশনের আমাদের কিন্তু এই সামাজিক বিজ্ঞানের 12টা সাবজেক্ট মিলে বইটা কিন্তু প্রকাশিত হয়েছে অলরেডি। আমাদের বইটা কুরিয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন। বইটি নিতে পেজে মেসেজ দিন অথবা 01711, আমি একটু বাংলিশ ইংলিশ মিক্স করে বলি, 620 619, আরও 4টা নাম্বার আছে। এই নাম্বারটা আপাতত আমার মুখস্থ আছে। এই নাম্বারে মেসেজ দিন বইটা নেওয়ার জন্য। 690 টাকায় কুরিয়ার সার্ভিসও এই বইটা নিতে পারবেন। যাই হোক, এখন আমি আপনাদেরকে বলবো যে কোন সেই সাবজেক্ট, কোন কোন বিষয় মিলে, কোন 12টা বিষয় মিলে আপনার সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষা হবে। কোন আবার দেখেন, যে বিষয়গুলো হচ্ছে লিনা, দেখেন সামাজিক বিজ্ঞানের যে 12টা সাবজেক্ট মিলে আপনাকে পড়তে হবে পরীক্ষার জন্য, 12টা সাবজেক্ট মিলে যে পড়তে হবে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আমরা কথা বলছি যে 19তম শিক্ষক নিবন্ধনের সামাজিক বিজ্ঞান অনুষদের যে 12টা সাবজেক্ট পড়াশোনা করার মধ্য দিয়ে 100 নম্বরের এমসিকিউর প্রস্তুতি নিতে হবে। সেই 12টা সাবজেক্ট কী কী দেখেন, প্রথম হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, দ্বিতীয় হচ্ছে সমাজবিজ্ঞান, তৃতীয় হচ্ছে অর্থনীতি, দর্শন, ভূগোল, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজ কল্যাণ, আন্তর্জাতিক সম্পর্ক, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, মনোবিজ্ঞান। অর্থাৎ এই যে এখানে দেখেন 6টা আর এই পাশে আছে 6টা, এই মোট 12টা সাবজেক্ট পড়াশোনার মধ্য দিয়ে আপনাকে সামাজিক বিজ্ঞানের টিচার হতে হবে। অর্থাৎ হাই স্কুলের আপনি যদি শিক্ষক হতে চান সামাজিক বিজ্ঞান, তাহলে এই 12টা সাবজেক্ট থেকে একটা কম্বাইন সিলেবাস তৈরি হবে। সেই কম্বাইন সিলেবাসের আলোকে পড়াশুনো করলে আপনাকে 100টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে, সেখান থেকে কিন্তু পরীক্ষা দিতে হবে। আচ্ছা, কে কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি কমেন্টসে জানান তো। সোনালী সাবরিন বেবি সালাম দিয়েছেন, শাহিন প্রধান গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে, সাদিয়া তাবাসুম অনি সালাম দিয়েছেন। তো কেমন আছেন সবাই, আর কে কোথা থেকে দেখছেন? তাহলে এই বিষয়টা ক্লিয়ার কিনা যে সামাজিক বিজ্ঞান অনুষদের এই 12টা সাবজেক্টে যারা আছেন আপনারা সবাই সামাজিক বিজ্ঞান অনুষদে সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন। এবার দেখেন আপনাদের একটু পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে একটু বলে নিই। পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে, একই দিনে 2টা পরীক্ষা হবে। একই দিনে কয়টা পরীক্ষা হবে? 2টা। একটা হবে জেনারেল 100 নম্বরের পরীক্ষা, আর সাবজেক্টিভ 100 নম্বরের পরীক্ষা। মোট সময় পাবেন সম্ভাব্য 2 ঘন্টা।
2 ঘন্টা সময় পাবেন। 2 ঘন্টায় আপনার এই 100 নম্বরের বা 2 ঘন্টা বা 3 ঘন্টা আপনার সময় দিতে পারে। ধরে নেন 2 ঘন্টা সময়ে আপনার এই 100 নম্বরের পরীক্ষা হবে। প্রথম হচ্ছে জেনারেল 100 নম্বরের পরীক্ষা হবে, বাংলায় 25 নম্বর থাকবে, ইংরেজিতে 25 নম্বর থাকবে, গণিতে 25 নম্বর থাকবে, সাধারণ বিজ্ঞানে 25 নম্বর থাকবে। এই মোট 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এই 100 নম্বরে আপনি 40% নাম্বার পেলে পাস, অর্থাৎ 40 পেলে পাস। এখানে পাস এই ব্যাপারটা, কিন্তু মেরিট পজিশন হবে আপনার সাবজেক্টিভে। মেরিট পজিশন হবে আপনার সাবজেক্টিভে। দেখেন সাবজেক্ট কি, এই যে সামাজিক বিজ্ঞান, আমি শুধুমাত্র সামাজিক বিজ্ঞানের কথা বলছি। সামাজিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞানে যারা আছেন, সামাজিক বিজ্ঞান আপনাকে এই যে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, তারপরে হচ্ছে সমাজ কল্যাণ, ইসলামের ইতিহাস, লোক প্রশাসন, এই সকল সাবজেক্ট পড়ে আর 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে, এই 100 নম্বর। তাহলে এখানেও 40-এ পাস, বাট আপনি মেরিট পজিশনে, আপনাকে যদি চাকরি পেতে হয় তাহলে এখানে 40 পেলে আপনার কখনোই হবে না। 40% পেলে আপনি পাস করবেন, বাট এখানে আপনার চাকরি হবে না। চাকরি পেতে হলে নিরাপদ সেফ জোন কত, নিরাপদ সেফ জোন কত সেটা বলবো। আচ্ছা, যারা অন্য সাবজেক্টের আছে তাদের জন্য একটু বলে দেখি। তাদের এখানে সাবজেক্টিভ শুধু সামাজিক বিজ্ঞানের জন্য এই 12টা সাবজেক্ট পড়তে হবে, কিন্তু যারা ধরেন শুধু বাংলায় পড়েছেন তাদের কিন্তু শুধু বাংলায় 100 নম্বরের এমসিকিউ দিতে হবে। যারা ইংরেজিতে পড়েছেন তাদের শুধু ইংরেজিতে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। যারা মনে করেন অ্যাকাউন্টিংয়ে পড়েছেন তাদের অ্যাকাউন্টিংয়ে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। তবে কিছু কিছু সাবজেক্ট আছে কম্বাইন মিলে 100 নম্বরের এমসিকিউ হয়। যেমন এই সামাজিক বিজ্ঞানের সবচেয়ে বেশি সাবজেক্ট নিয়ে সামাজিক বিজ্ঞানটা গঠিত, যেখানে 12টা সাবজেক্ট নিয়ে গঠিত। আচ্ছা, সবার কাছে একটা রিকোয়েস্ট, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, মধ্যরাতেও যদিও লাইভে এসেছি, সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন কিনা। সবাই যারা যারা একটু শেয়ার করে দিয়েছেন তারা একটু লেখেন তো, এসডি মানে শেয়ার ডান। সবাই একটু শেয়ার করে দেন। দেখেন, আমি নিজে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের স্টুডেন্ট ছিলাম, অনার্স মাস্টার্স এখান থেকে। সো এই জায়গা থেকে আমি আপনাদের সর্বোচ্চ ধারণাটুকু দিতে পারবো। আপনি মেরিট পজিশনে যাওয়ার জন্য যে পরামর্শ, যে হেল্প, গাইডলাইন সব কিছু আমার থেকে পাবেন ইনশাল্লাহ। তাহলে এই যে সামাজিক বিজ্ঞানের জন্য শুধুমাত্র এদের জন্য 12টা সাবজেক্ট পড়ে কিন্তু পরীক্ষা দিতে হবে। ইতিপূর্বে যেটা হতো যে আপনি 100 নম্বরের জেনারেল এমসিকিউ পাস করলে আপনার লিখিত পরীক্ষা দিতে হতো আপনার পঠিত নিজস্ব সাবজেক্টে 100 নম্বরের। কিন্তু এবার যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, এতগুলো আলাদা আলাদা করবে না এবং এতে বৈষম্য হয়, যার কারণে আপনার এই সবগুলো সাবজেক্ট মিলে 100 নম্বরের এমসিকিউ হবে। সো এরপরে আসুন দেখেন, এখানে নিরাপদ জোন, আপনি সামাজিক বিজ্ঞানে চাকরি পেতে হলে আপনাকে কত নাম্বার পেতে হবে সেটা একটু বলি। তার আগে প্রশ্নগুলো কেমন হবে, এনটিআরসি এ কি ধারণা পেয়েছি আমরা। দেখেন মাশাআল্লাহ 100 জনের উপরে লাইভে চলে এসেছেন, সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন। দেখেন এনটিআরসি কর্তৃক 28/12/2025 একটা মিটিং হয়েছে, তাদের ইন্টারনাল মিটিং। এই মিটিংয়ে বলা হয়েছে যে সামাজিক বিজ্ঞান সাবজেক্টিভ পরীক্ষা 100 নম্বরের হবে, এই বিষয়টা চূড়ান্ত হয়েছে। সামাজিক বিজ্ঞান 100 নম্বরের এমসিকিউ হবে, এটা চূড়ান্ত হয়েছে। সামাজিক বিজ্ঞানকে শুধু সমাজ বিজ্ঞান যে মনে করবে সে কিন্তু ভুল করছেন। দেখেন প্রতিটি ইউনিট থেকে অন্তত 8টি প্রশ্ন করা হবে। প্রতিটি ইউনিট মানে এখানে দেখেন সমাজ বিজ্ঞান থেকে 8টা প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান থেকে 8টা প্রশ্ন, তারপর অর্থনীতি থেকে 8টা প্রশ্ন। তো কম বেশি অন্তত, এখানে শব্দটা ব্যবহার করেছে কি, অন্তত 8টি। হ্যাঁ, এটা মানে কম করে 8টি, হয়তো এটা তাহলে কোনো কোনো সাবজেক্টে প্রশ্ন নাও হতে পারে, বা কম বেশি করে এই 12টা সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে। আর প্রতিটি প্রশ্নের মান হবে 1। আর সংশ্লিষ্ট বিষয়ের প্রশ্নের যে থাকবে 40% থাকবে জ্ঞানমূলক মানে সরাসরি তথ্যমূলক, আর হচ্ছে 30% হচ্ছে অনুধাবনমূলক, 20% প্রয়োগমূলক, আর 10% উচ্চতার দক্ষতা সম্পন্ন প্রশ্ন হবে। তার মধ্যে দেখেন এই যে জ্ঞান, দক্ষতা, প্রয়োগ, অনুধাবন, উচ্চতার দক্ষতা, এই সবগুলো প্রয়োগ করে আপনাদের এনটিআরসির সামাজিক বিজ্ঞানের পরীক্ষা হবে। মাশাআল্লাহ 110 জনের উপরে লাইভে যুক্ত হয়েছেন যারা, তারা পেজের পক্ষ থেকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। এই যে এরপরে যেটা বলা হয়েছে, দেখেন এরপরে বলা হয়েছে এই পার্ট হচ্ছে যারা পরীক্ষা দিলেন তাদেরকে কতজনকে টিকানো হবে। বলা হচ্ছে যে 0 পদের দ্বিগুণ প্রিলিতে পাশ করা হবে এবং 0 পদের চেয়ে 20% বেশি ভাইভাতে পাশ করবে। 0 পদের চেয়ে 20% বেশি পাশ করাবে। আচ্ছা, 0 পদ, ধরেন সামাজিক বিজ্ঞানের 0 পদ সারা বাংলাদেশে আমি ধরে নিলাম
10,000। সারা বাংলাদেশে সামাজিক বিজ্ঞানে শূন্যপদ হচ্ছে 10,000। তাহলে 10,000কে 2 দিয়ে গুণ দেন, তাহলে 20,000 জনকে টিকানো হবে আপনার ফাইনালি, মানে ভাইবার জন্য টিকানো হবে। ভাইবার জন্য 20,000কে টিকানো হবে, 20,000। আর ভাইবার পরে এখানে যে 10,000 কিন্তু শূন্যপদ কত, 10,000, এই 10,000-এর আরও 20% বেশি করে টিকানো হবে। কেন 20% বেশিকে টিকানো হবে? কারণ আমরা দেখেছি যারা এনটিআরসিতে এখন মেধাভিমুখ পরীক্ষায় টিকছে এবং তারা যারা এনটিআরসির মাধ্যমে শিক্ষক হচ্ছেন কিছুদিনের মধ্যেই দেখা যাচ্ছে আরও অন্য একটা সরকারি ভালো চাকরি পেয়ে যাচ্ছে। তো এখান থেকে এই যে শূন্যপদ চলে যাবে, এই 20% যে বেশি টিকানো হচ্ছে এখান থেকে তাদেরকে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ অনেকটা বলতে পারেন প্যানেলের মতো। তো এই জায়গা থেকে আপনারা দেখেন যে এই কিন্তু এবার যতজন টিচার লাগবে ততজনই মোটামুটি টিকাবে, যারা টিকবে তারা প্রত্যেকেই চাকরি পাবে। আর এখানে এবার যে পরিবর্তনগুলো আসছে দেখেন, যেটা শুনেছি সেটা হলো এবার কিন্তু শুরুতেই শূন্যপদ দেওয়া থাকবে। যেমন সার্কুলার উল্লেখ থাকবে যে বাংলায় কতজন নিয়োগ দেওয়া হবে, বাংলায় ধরেন নেওয়া হবে সারা বাংলাদেশে 7,000, ধরেন ইংরেজিতে কত নেওয়া হবে, তারপরে ধরেন সামাজিক বিজ্ঞানে কত নেওয়া হবে, সামাজিক বিজ্ঞানে ধরেন নেওয়া হবে 10,000। আমি এক্সাক্ট ফিগার কিন্তু জানি না, এটা কিন্তু এই যে 7ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ করা হলো, এই মানে এখান থেকে এদের নিয়োগের পরে যে শূন্যপদ থাকবে সেই শূন্যপদের ধরে আপনার সার্কুলারটা প্রকাশিত হবে। ধরেন সামাজিক বিজ্ঞানে 10,000 সার্কুলার হবে, তাহলে এই সারা বাংলাদেশ সামাজিক বিজ্ঞানে যতজন পরীক্ষা দেবে এখান থেকে 10,000কে ডাইরেক্ট নিয়ে নেওয়া হবে। এবার কিন্তু আর ওই গণবিজ্ঞপ্তি থাকবে না, এবার কিন্তু অনেকটা বিসিএসে যেমন ক্যাডারের উল্লেখ থাকে যে প্রশাসন ক্যাডারে কতজন নেওয়া হবে, অ্যাডমিন ক্যাডার মানে পুলিশ ক্যাডারে কতজন নেওয়া হবে, আনসার, ট্যাক্স, কাস্টমে কতজন উল্লেখ থাকে, কিন্তু ওখানে জেনারেল এডুকেশনে কতজন নেওয়া হবে উল্লেখ থাকে। অনুরূপভাবে এবার যে সার্কুলারটা হবে এনটিআরসির মাধ্যমে সেখানে কিন্তু শূন্যপদের কথা উল্লেখ থাকবে এবং যারা টিকবে প্রত্যেকের চাকরি হবে। আচ্ছা স্যার, আপনার সাবজেক্টটি বই বের হয়েছে কিনা? হ্যাঁ, কিরণ হাওলাদার বই বের হয়েছে, আমাদের সাদিক পাবলিকেশনের পক্ষ থেকে বইটা বের হয়েছে। আপনারা সাদিক পাবলিকেশনের পেজে মেসেজ দিয়ে নিতে পারবেন, আমার পেজে মেসেজ দিয়েও নিতে পারবেন। তাহমিনা নাসরিন, চারুকলা নিয়ে কিছু বলেন। সব এখানে চারুকলা এখন যে জেনারেলটা আলোচনাটা করছি এটা সব সাবজেক্টের জন্য প্রযোজ্য, এটা সকল সাবজেক্টের জন্য প্রযোজ্য, একই সিস্টেমে পরীক্ষা হবে। এবার দেখেন আপনাদের সবচেয়ে কাঙ্ক্ষিত যে কথাটা, সার্কুলার কবে হবে? পাগল হয়ে গেছেন, সার্কুলার কবে হবে তারপরে পড়বো। আজকেও একজন ফোন দিয়েছিল যে সার্কুলার হোক তারপরে আমরা পড়াশোনা করব, বই নেব, গাইড নেব, কোচিংয়ে ভর্তি হবো, অনেক কিছু। তো এখন দেখেন সার্কুলার কবে হবে। সার্কুলারটা এখনই দিতে পারতো, কিন্তু যেহেতু এনটিআরসির পরিবর্তন এসেছে, পরিবর্তনটা হলো যে আপনার এবার শূন্যপদের কিন্তু উল্লেখ থাকবে। তাহলে এই যে 7ম গণবিজ্ঞপ্তিতে, বিশেষ গণবিজ্ঞপ্তিতে যে সমস্ত টিচাররা সুপারিশ প্রাপ্ত হয়েছে এরা জয়েন করবে এই ফেব্রুয়ারির মধ্যে, বলা হয়েছে 25 ফেব্রুয়ারির মধ্যে এরা জয়েন করবে। এই জয়েন করার পরে একটা সারা বাংলাদেশে শূন্যপদের চাহিদা নেওয়া হবে। কি নেওয়া হবে? শূন্যপদের চাহিদা নেওয়া হবে। শূন্যপদের চাহিদা নেওয়া হবে। তো শূন্যপদের চাহিদা যখন নেওয়া হবে, কোন সাবজেক্টে কতটি খালি এটা বলা যাবে। এখন একটা আমরা অনুমান করে বলতে পারবো, বাট এক্স্যাক্টলি কতটি কোন পদে শূন্যপদ সেটা আমরা কিন্তু জানতে পারবো। এই যে তো ধারণা করেছেন যে এনটিআরসির যে চেয়ারম্যান স্যার, তিনি ধারণা করেছেন যে এইটা হচ্ছে ফেব্রুয়ারির শেষ বা মার্চের মধ্যে এই শূন্যপদ ধরে তারা সার্কুলারটা দিতে পারবেন। এই যে মার্চের, যেহেতু ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের ব্যাপার স্যাপার আছে, তো আপনারা একটু ক্লিয়ার থাকেন যে মার্চের মধ্যে কিন্তু আপনার সার্কুলারটা আসছে। মনে হচ্ছে অনেক দিন, তাই না? কিন্তু দেখেন এই সার্কুলারে আরেকটা কথা বলা আছে যে সার্কুলার হওয়ার 45 দিনের মধ্যে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 45 দিন মানে কিন্তু 1.5 মাস মানে হচ্ছে আপনি জেনারেলের 100, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, আর আপনার সাবজেক্টিভ যদি সামাজিক বিজ্ঞান হয় তাহলে 12টা সাবজেক্ট আপনি কি 1.5 মাসে পড়ে শেষ করতে পারবেন? আপনি কি ওই যে প্রাইমারির মতো আবারও অন্ধকারে থাকতে চান যে সার্কুলার হোক তারপরে পড়বো, তারপরে সব হুটহাট করে পরীক্ষা হয়ে যাবে আর আপনি চোখে অন্ধকার দেখবেন?
দেখেন প্রাইমারি পরীক্ষাটা কিভাবে হলো, সার্কুলারের 1.5 মাসের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। এখানেও কিন্তু এবার আগের থেকে সাবধানতা করছে যে ইস আরও কিছুদিন যদি পেতাম। মানে প্রাইমারিতে যারা টিকতে পারেননি তারা কিন্তু এরকম হাউতাশ করতেছেন, তাই না? নিবন্ধনেও কিন্তু যেন এরকম না হয়, এই জন্য আগের থেকে প্রস্তুতিটা নিয়ে নিন, আগের থেকে প্রস্তুতিটা নিয়ে নিন। তো এবার আমি আসি সামাজিক বিজ্ঞানের জন্য নিরাপদ জোন। নিরাপদ জোন অর্থাৎ আপনি কত পেলে আপনার চাকরিটা হবে। আপনাকে 100-র মধ্যে আপনাকে 80+ নাম্বার না পেলে সামাজিক বিজ্ঞানে চাকরি হওয়াটা কঠিন। কারণ এই সাবজেক্টের মানে স্টুডেন্ট সংখ্যা সবচেয়ে বেশি, সামাজিক বিজ্ঞানের স্টুডেন্ট সংখ্যা সবচেয়ে বেশি। স্যার আমি এসএসসি এইচএসসি ব্যবসা অনার্স আর মাস্টার্স সমাজকর্ম, এখন আমি কলেজ ও স্কুল পর্যায়ে কোন বিষয়ে আবেদন করব? আপনি এসএসসি এইচএসসি মানে কমার্সে অনার্স ও কমার্সে মাস্টার্স সমাজকর্ম। শোনেন, আপনার মূল অনার্স করেছেন যে সাবজেক্টে সেটাই হবে আপনার আসল সাবজেক্ট। কমার্সে আপনি অনার্স করেছেন কিসে, যে সাবজেক্টে, সেটাই হবে আপনার আসল সাবজেক্ট। মাস্টার্সও ভ্যালুয়েবল না, এসএসসি এইচএসসিও এইটা কোনো বিষয় না। আপনার অনার্স করা কিসে বা ডিগ্রি করা কিসে, আপনি ডিগ্রি করেছেন বা অনার্স করেছেন, এই যে সাবজেক্টে করেছেন এই সাবজেক্টই হচ্ছে আপনাকে নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন। তাহলে এখানে কিন্তু আপনাকে অবশ্যই 80-র উপরে আপনার চাকরি না পেলে আপনার চাকরি হবে না এমসিকিউতে। আমি এটা ধারণা করে বলছি, প্রশ্ন যদি কঠিন হয় এসে কম নাম্বারেও আপনারা চাকরি পেতে পারেন। তাহলে আপনার পড়াশোনার গতি বাড়াতে হবে, না হলে কিন্তু এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন না। ঠিক আছে? তো আপনাদের একটু জ্ঞাতার্থে বলে রাখি, আমাদের একটা কোর্স লঞ্চ হয়েছে। এই কোর্সটির সম্পূর্ণ প্ল্যানিং ডিজাইন আমি করেছি এবং এইটা মানে পুরো দায়িত্বটা আমার মধ্য দিয়ে চলবে। কোর্সটির নাম হচ্ছে সাবজেক্টিভ সামাজিক বিজ্ঞান। এই কোর্সের ডিউরেশন হবে 3 মাস থেকে 4 মাস। এখন মোট ক্লাস হবে 35 থেকে 40টা। এই মোট এক্সাম হবে একদম এনটিআরসি যেভাবে পরীক্ষা নেবে এরকম এক্সাম হবে 30টা। আর কোর্স ফি ধরা হয়েছে 2000 টাকা। এখন 2000 টাকা, এটা কিন্তু পরে বেড়ে যাবে। এখন 50% ডিসকাউন্টে আমাদের 4000 টাকার কোর্সটা এটা এখন 2000 টাকা নিয়ে আসছে। সার্কুলার হলে এই কোর্স ফি আরও বাড়বে। এখন প্রি বুকিং চলছে, আপনারা চাইলে কাল থেকেই ভর্তি হতে পারবেন, আজ থেকেই ভর্তি হতে পারবেন। ভর্তি এই সাবজেক্টিভ, এটা শুধু কিন্তু সাবজেক্টিভ, মনে রাখবেন। সাবজেক্টিভ এটা হচ্ছে সাবজেক্টিভ, অর্থাৎ আপনি সামাজিক বিজ্ঞানে, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এই বিষয়গুলো এখানে পড়ানো হবে। স্যার আইসিটি বিষয় কিছু বলুন। আইসিটি বিষয় নিয়ে ওই যে পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা কবে, সব কিছু সেম পদ্ধতি থাকবে। জাস্ট আপনার জেনারেল 100 নম্বরের এমসিকিউ আর আইসিটির উপর 100 নম্বরের এমসিকিউ, এই তো পার্থক্য। এখন দেখেন, এই যে আমি যেহেতু আজকে সামাজিক বিজ্ঞান নিয়ে কথা বলবো, প্রথম প্রশ্নটা হচ্ছে কাকে উদারতা, মানে সামাজিক বিজ্ঞানের প্রশ্নটা কেমন হবে সেটা একটু বলি। আচ্ছা, যারা ভর্তি হতে চান, আমাদের পেজে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, বিভিন্ন জায়গায় পাবেন। এই মোবাইল নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যে আমি সামাজিক বিজ্ঞান সাবজেক্টে ভর্তি হতে চাই। এখন দেখেন সামাজিক বিজ্ঞানের প্রশ্ন কেমন হবে। কাকে উদারতাবাদের জনক বলা হয়? দ্রুত অ্যান্সার দিন তো, কাকে উদারতাবাদের জনক বলা হয়? সবাই একটু দ্রুত অ্যান্সার দিন। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা পরীক্ষায় পাবেন। আচ্ছা, সুজান ময়মনসিংহ থেকে, নীরহারা পাখি বরিশাল থেকে, থ্যাংক ইউ স্যার। আমি ফাজিল পাস, তাহলে কোন সাবজেক্টে নিবন্ধন দেব? আচ্ছা, আপনার এই উত্তরটা আমি এই মুহূর্তে দিতে পারছি না। যারা লাইভে আছেন, সামাজিক বিজ্ঞান অনুষদে যারা পরীক্ষা দেবেন, কারা কারা পরীক্ষা দেবেন, ওই 12টা সাবজেক্টে যারা আছেন তাদের জন্য এই ধরনের প্রশ্ন হবে। যারা সামাজিক বিজ্ঞান অনুষদে আছেন তাদের জন্য এই ধরনের প্রশ্ন। বলুন, কাকে উদারতাবাদের জনক বলা হয়? কাকে উদারতাবাদের জনক বলা হয়? দেখেন, কাকে উদারতাবাদের জনক বলা হয়, সামাজিক বিজ্ঞানের প্রশ্ন এরকম থাকবে এমসিকিউ।
আমাদের যে নতুন সিলেবাস তার প্রশ্ন। জন লককে বলা হয় উদারতাবাদের জনক বলা হয়। জন লককে উদারতাবাদের জনক বলা হয়, ফাদার অফ লিবারালিজম। কেন তাকে উদারতাবাদের জনক বলা হয়? কারণ এই জন লক তার যে গ্রন্থগুলো আছে সেখানে তিনি মানুষের সমান অধিকারের কথা বলেছেন, সমান অধিকারের কথা বলেছেন, সমান অধিকারের কথা বলেছেন। তারপর তিনি বলেছেন মানুষ পৃথিবীতে স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, সুতরাং সে একটা মুক্ত সত্তা, তাকে কেউ মানে কোনো তাকে কেউ মানে অবৈধভাবে পরাধীন করে রাখতে পারবে না, এইটার কথা বলেছেন। তারপরে তিনি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের কথা বলেছেন, এই জন্য তাকে বলা হচ্ছে উদারতাবাদের জনক। এই যে মানুষের যে অধিকারগুলো আছে, সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, তারপরে জন্ম থেকে সে স্বাধীন, এই যে কথাগুলো তিনি বলেছেন, ব্যক্তিগত যে অধিকার, এই জন্য আর এই বিষয়গুলো তিনি খুব দারুণভাবে ব্যাখ্যা করেছেন, এই জন্য তাকে জন লককে বলা হচ্ছে ফাদার অফ লিবারালিজম, ফাদার অফ লিবারালিজম। দেখেন দেখেন তো যারা সামাজিক বিজ্ঞান অনুষদের আছেন তাদের কাছে কতটা কঠিন না সহজ। এরপরে দেখেন ওই জন লক সম্পর্কে, এই জন লক কত সালে জন্মগ্রহণ করেন? 1588, 1632, 1712, 1689। তো তিনি কোথায় জন্মগ্রহণ করেন, তিনি একজন কি, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। জন লক কত সালে জন্মগ্রহণ করেন? এটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। জন লক কোথায় জন্মগ্রহণ করেন, কত সালে জন্মগ্রহণ করেন, তিনি মূলত কি ছিলেন? দেখেন জন লক 1632 সালে জন্মগ্রহণ করেন, তার বাড়ি হচ্ছে ইংল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন। আর তিনি ছোটবেলা থেকে পড়াশোনায় খুবই ভালোবাসতেন এবং তিনি একটা দর্শনবাদী লোক ছিলেন। এই যে একটু আগে লিবারালিজমের যে বিষয়টা তিনি খুব দারুণভাবে তার যে গ্রন্থগুলো আছে সেখানে কিন্তু উল্লেখ করেছেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন জন লক নিয়েই তিনটা প্রশ্ন। জন লকের শ্রেষ্ঠ রাজনৈতিক গ্রন্থের নাম কি? লেভিয়াথান, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, টু ট্রিটিস অফ গভর্নমেন্ট, দ্য প্রিন্স। দেখেন এই সবগুলো গ্রন্থ খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট বলতে হবে। জন লক, যাকে বলা হচ্ছে ফাদার অফ লিবারালিজম, তার গ্রন্থের নাম কি? তার গ্রন্থের নাম কি? আচ্ছা, এই যে জন লক যে গ্রন্থটি লিখেছেন, হ্যাঁ, যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম আমি আগে বলে দিই। গ্রন্থটির নাম হচ্ছে টু ট্রিটিস অফ গভর্নমেন্ট। টু ট্রিটিস অফ গভর্নমেন্ট, ট্রিটি মানে কি? চুক্তি। হ্যাঁ, তো সরকারের সাথে জনগণের কিন্তু একটা চুক্তি হয়, সরকারের সাথে জনগণের চুক্তি হয়। মানে এই গ্রন্থে জন লক তিনি কি দেখিয়েছেন? জন লক তিনি দেখিয়েছেন যে জনগণ 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 তাদের নিজের প্রয়োজনে রাষ্ট্র সৃষ্টি করে। কি জন্য? রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দেবে, রাষ্ট্র তাদের নিরাপত্তা দেবে, অর্থাৎ জনগণের সাথে রাষ্ট্রের একটা কি আছে? চুক্তি আছে। আর এই জন্য জনগণের সম্মতি ছাড়া মানে জনগণের সম্মতি ছাড়া কিন্তু তাদের অবৈধভাবে শাসন করা রাষ্ট্রের শাসকের উচিত নয়। আর যদি কোনো শাসক জনগণের সম্মতি ছাড়া জনগণের এই চুক্তিকে ভায়োলেট করে, তাহলে জনগণ বিপ্লবের মাধ্যম দিয়ে সেই সরকারকে চেঞ্জ করে ফেলে। আমাদের দেশে কি ঘটেছে দেখেন, আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারকে চেঞ্জ করেছে, তার মানে জনগণ তাকে ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু সেই তার সাথে জনগণের সাথে সরকারের একটা চুক্তি আছে। জন লক এই গ্রন্থে বলেছেন দ্য টু ট্রিটিস অফ গভর্নমেন্ট, অর্থাৎ আমাদের রাজনীতিবিদরা এই সমস্ত গ্রন্থ পড়েন না বলেই আসলে যেইগুলো, এই যদি তাদের জানা থাকতো, এই ইতিহাস যদি ভালো জানা থাকতো, তাহলে ইতিহাস থেকেও শিক্ষা নিতে পারতো। জন লক তিনি সেই 1632 সালে বলে গেছেন যে রাষ্ট্র গঠিত হয় জনগণ আর সরকারের একটা চুক্তির মাধ্যমে। তাই আমরা ভোটের মাধ্যমে একজনকে নির্বাচিত করি, কিন্তু সে নিজেকে সর্বসার্বা মনে করে যদি স্বৈরাচারী হয়ে ওঠে তাহলেই কিন্তু সমস্যা। তাই বলছে টু ট্রিটিস অফ গভর্নমেন্ট, এই রাজনৈতিক গ্রন্থের নাম। তিনি এই গ্রন্থে তিনি বলেছেন জনগণ একটা চুক্তির মাধ্যমে রাষ্ট্র তৈরি করে এবং রাষ্ট্র যারা চালায় তারা জনগণের ইচ্ছার প্রতিফলন করবে। আর যদি ইচ্ছার প্রতিফলনের বাইরে যে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে তার মানে বিপ্লবের মধ্য দিয়ে পরিবর্তন হতে পারে। তিনি এই গ্রন্থে এই বিষয়গুলো উল্লেখ করেছেন। দেখেন, এরপরে আসি জন
হবস কেন লেভিথিয়ানকে অসীম ক্ষমতা দিতে চেয়েছিলেন? হবস কেন লেভিথিয়ানকে অসীম ক্ষমতা দিতে চেয়েছিলেন? এখন প্রথম প্রশ্ন হলো, লেভিথিয়ান কি জিনিস? লেভিথিয়ানকে কে অসীম ক্ষমতা দিতেছেন? ওই যে জন লক্স, জন হবস, এরা কিন্তু এটা এক একটা রাষ্ট্র দার্শনিক। এই জন হবস কেন লেভিথিয়ানকে অসীম ক্ষমতা দিতে? লেভিথিয়ান মিনস হচ্ছে, এটা হচ্ছে রাষ্ট্রকে বুঝিয়েছেন। জন হবস তিনি রাষ্ট্রকে লেভিয়েথান বলেছেন, এবং লেভিয়েথান নামে তিনি দিয়ে একটা গ্রন্থও লিখেছেন, এটা মনে রাখবেন। আচ্ছা, এর আগে দেখেন দ্য প্রিন্স, এটাও কিন্তু একটা বিখ্যাত গ্রন্থ, ম্যাকিয়াভেলির একটা বিখ্যাত গ্রন্থ। মানে রাষ্ট্রনায়ক হবে সিংহের মতো শক্তিশালী এবং শিয়ালের মতো ধূর্ত, এই প্রিন্স গ্রন্থের একটা মূল কথা। ম্যাকিয়াভেলিকে বলা হয় মানে একজন বুদ্ধিজীবী শাসক, ওই যে লেখক। যাই হোক, আরেকটা জন হবসের যে গ্রন্থ সেটা হচ্ছে লেভিয়েথান। আর এই লেভিয়েথান গ্রন্থের তিনি লেভিয়েথানকে অসীম ক্ষমতা দিতে চেয়েছিলেন কি জন্য? নিজের লাভের জন্য, অরাজকতা ও গৃহযুদ্ধ রোধ করে শান্তি বজায় রাখার জন্য, পরকাল জয়ের জন্য, বিদেশি রাজাদের ভয় দেখাতে। তো এই লেভিয়েথান মানে রাষ্ট্রকে কেন তিনি বেশি ক্ষমতা দিতে চেয়েছিলেন? এই প্রশ্নের উত্তরটা আপনারা কি বলবেন? আচ্ছা, আমি অনেকক্ষণ আপনাদের কমেন্টস পড়া হয়নি, তো আপনারা বলুন এটা কেন তিনি অসীম ক্ষমতা দিতে চেয়েছিলেন? এই লেভিয়েথানকে রাষ্ট্রকে অনেক ক্ষমতা দিতে চেয়েছিলেন কেন? তো হবস লেভিয়েথানকে অসীম ক্ষমতা দিতে চেয়েছিলেন এই কারণে যে, দেখেন, অসীম ক্ষমতা দিতে চেয়েছিলেন অরাজকতা ও গৃহযুদ্ধ রোধ করার জন্য। যদি রাষ্ট্রকে অনেক ক্ষমতা না দেয়া হয় তাহলে সেই দেশের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাবে। আপনারা দেখেন যে ডক্টর ইউনূস অনেক অপেক্ষাকৃত দুর্বল সরকার, যার কারণে ঢাকা শহরে বিভিন্ন ধরনের আন্দোলন, তারপরে হচ্ছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজপথ অবরোধ এইগুলো করছে কেন? এইগুলো করছে কারণ হচ্ছে সরকার দুর্বল দেখে। এই জন্য হবস বলছে লেভিয়েথান অর্থাৎ রাষ্ট্রকে অসীম ক্ষমতা দিতে চেয়েছেন। তিনি রাষ্ট্রকে এমন ক্ষমতা দেবে যে সেই ক্ষমতা দিয়ে সবাইকে দমিয়ে রাখবে। তবে তিনি এও বলেছেন যে ক্ষমতা যদি জনগণের পক্ষে প্রতিপালিত না হয় তাহলে সেই সরকার কিন্তু আবার পড়ে যাবে। রিজওয়ানা তানি স্যার, সমাজবিজ্ঞানের ক্লাস আপনি নেবেন? হ্যাঁ, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, মোটামুটি সব সাবজেক্টে আমি নেব। রেজওয়ানা তানি, থ্যাংক ইউ ভেরি মাচ, সঠিক অ্যান্সার দিয়েছেন। নেক্সট প্রশ্ন দেখেন, নেক্সট প্রশ্ন এরপরে বলেছে হবসের মতে সকল মানুষের মধ্যে কোনটি সমানভাবে বিদ্যমান? হবসের মতে সকল মানুষের মধ্যে কোনটি সমানভাবে বিদ্যমান? দেখেন, সম্পদ, শারীরিক ও মানসিক ক্ষমতা, শিক্ষা, সততা। দেখেন, এই যে জন হবস তার যে লেভিয়েথান গ্রন্থ, তিনি মানুষের প্রকৃতি সম্পর্কে বিশ্লেষণ করেছেন। মানে পৃথিবীতে মানুষ যারা আছে সবার নেচার বা আচরণগত সমতা মানে কাছাকাছি, সব মানুষই একই রকম, সব মানুষই তিনি একই রকম। আর সেই মানে জন্মগত বা প্রকৃতিগত মানুষের যে নেচার, সেটা হলো সে শক্তিশালী দুর্বলকে আক্রমণ করবে। এটাই হচ্ছে নেচার। আবার দুর্বল যদি কখনো সুযোগ পায় শক্তিশালীকে কোতল করবে, হত্যা করবে, এইটাই হচ্ছে নেচার। তাই হচ্ছে তিনি বলেছেন যে হবসের মতে মানুষের মধ্যে একটা জিনিস বিদ্যমান, সেটা হচ্ছে শারীরিক ও মানসিক ক্ষমতা, অর্থাৎ একে অন্যকে মেরে ফেলার সামর্থ্য। অর্থাৎ সুযোগ পেলেই আপনাকে কিন্তু আরেকজন সরিয়ে দেবে, এটাই নিয়ম। এই হবস কিন্তু এই প্রকৃতি সত্যটা তিনি তুলে ধরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিকভাবে অ্যান্সারটা দিয়েছেন। নেক্সট প্রশ্ন দেখেন, নেক্সট প্রশ্ন যেমন হতে পারে, পরবর্তী প্রশ্ন যেমন হতে পারে, কোনোটা বাদ গেল নাকি? দেখেন, হবসের রাজনৈতিক দর্শনের মূল একক কি? সমাজ, ব্যক্তি, গোষ্ঠী, পরিবার? সমাজ, গোষ্ঠী, কোনটা হবসের? দেখেন, হবসের যে দর্শন, এই হবসের দর্শনের মূল ভিত্তি কি? সমাজ নাকি ব্যক্তি নাকি গোষ্ঠী নাকি পরিবার? হবসের যে দর্শন, কারো কারো দর্শন কিন্তু সমাজ, কারো কারো দর্শন আবার হচ্ছে ব্যক্তি। হবসের যে দর্শন সেটা হচ্ছে ব্যক্তি। তিনি বলেন ব্যক্তি থেকেই তৈরি হয় রাষ্ট্র, ব্যক্তি থেকে তৈরি হয়
রাষ্ট্র। তার মানে তিনি বলেছেন যে ব্যক্তি হচ্ছে এই তার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি। ব্যক্তি তার নিজের প্রয়োজনে রাষ্ট্র তৈরি করে। ব্যক্তি তার নিজের প্রয়োজনে রাষ্ট্র তৈরি করে। কেন রাষ্ট্র তৈরি করে? কারণ যদি রাষ্ট্র না থাকে তাহলে একজন আরেকজনকে আক্রমণ করবে, সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। তাহলে এই জন্য তিনি বলছে যে ব্যক্তি আগে, রাষ্ট্র পরে। ব্যক্তি তার নিজের প্রয়োজনে রাষ্ট্র তৈরি করে। এইটাই কিন্তু তিনি তুলে ধরেছেন। এই জন্য হবসের রাজনৈতিক দর্শনের মূল একক হচ্ছে ব্যক্তি। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখেন সমাজবিজ্ঞান থেকে প্রশ্ন, কালচার এর বস্তুগত অংশ কোনটি? বিশ্বাস, মূল্যবোধ, প্রযুক্তি, উপকরণ, নীতি। আর একটা প্রশ্ন হচ্ছে, অবস্তুগত সংস্কৃতি কোনটি? যন্ত্রপাতি, পোশাক, মূল্যবোধ, মান বা ভবন। দেখেন কালচার, সংস্কৃতি কাকে বলে? সংস্কৃতি, কালচার কাকে বলে? সংস্কৃতি কাকে বলে? কালচারের সবচেয়ে ছোট একটা সংজ্ঞা বলা হয়েছিল, কালচার ইজ হোয়াট উই আর। আমরা যা তাই আমাদের সংস্কৃতি। আমরা যা তাই আমাদের সংস্কৃতি। এখন সংস্কৃতি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বস্তুগত আর একটা অবস্তুগত। বস্তুগত সংস্কৃতি যেটাকে আমরা ধরতে, ছুঁইতে, স্পর্শ করতে পারি সেটাকে হচ্ছে বলা হচ্ছে বস্তুগত সংস্কৃতি। আর অবস্তুগত সংস্কৃতি হচ্ছে আমরা যেটাকে ধরা, ছোঁয়া, স্পর্শ করা যায় না, সেটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। এখানে দেখেন বস্তুগত সংস্কৃতি কোনটা? বস্তুগত মানে একটি কনক্রিট, যেটা আপনি ধরতে, ছুঁতে, স্পর্শ করতে পারেন। তাহলে দেখেন প্রযুক্তি বা উপকরণ, এটাকে আপনি, এই প্রযুক্তি, এই যে বোর্ড, একে আমি ধরতে, ছুঁতে পারছি, এটা একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি। কিন্তু বিশ্বাস, মূল্যবোধ, নীতি, এগুলো কি ধরা, ছোঁয়া, স্পর্শ করা যায়? যায় না। সো কালচার হচ্ছে দুই ধরনের, একটা যেটাকে স্পর্শ করা যায়, যায় না, আর একটা যায়, তাই না? বস্তুগত সংস্কৃতি হচ্ছে যেটা উপকরণ, যেটা স্পর্শ করা যায়। দেন হচ্ছে পরবর্তী যে প্রশ্ন, অবস্তুগত সংস্কৃতি কোনটি? অবস্তুগত সংস্কৃতি, দেখেন অবস্তুগত সংস্কৃতি যেটা ধরা, ছোঁয়া, স্পর্শ করা যায় না। যন্ত্রপাতি স্পর্শ করা যায়, পোশাক স্পর্শ করা যায়, ভবন, বিল্ডিং স্পর্শ করা যায়। তাহলে অবস্তুগত সংস্কৃতি হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধ, ভ্যালুস, এটা আপনি দেখতেও পাবেন না, স্পর্শও করতে পারবেন না। সো এইটাই হবে কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংস্কৃতির ধাক্কা বা কালচারাল শক সৃষ্টি হয় কেন? কালচারাল শক কেন তৈরি হয়? দ্রুত অ্যান্সার দিন। দ্রুত অ্যান্সার দিন, কালচারাল শক কেন তৈরি হয়? কালচারাল শক। আচ্ছা, কালচারাল শকটা কি জিনিস আগে একটু বুঝে নিই। কালচারাল শক হচ্ছে যখন একজন ব্যক্তি তার যে সংস্কৃতিতে বেড়ে উঠেছে সেই সংস্কৃতির বাইরে যে নতুন একটা সংস্কৃতিতে প্রবেশ করে, তখন তার সেই জায়গার কালচার, কৃষ্টি, কালচার, ভাষা, ধর্ম, পোশাক, আচার, ব্যবহার সব কিছু বুঝতে তার জন্য কষ্ট হয়। সেটাকে বলা হয় কালচারাল শক। যেমন আপনাকে যদি এখন আমি সৌদি আরবে পাঠাই দিই, আপনি আরবি ভাষা পারেন না, তাহলে ওইখানে যে ওই ভাষা বুঝেন না আপনি, ওইখানে যে কিন্তু একটা শক খাবেন, সেটাকে বলছে কালচারাল শক। আপনি ওইখানে সৌদি আরবে যে ওদের খাবার চাইতে পারবেন না, দোকানে যে কথা বলতে পারবেন না, মানে আপনি সব জায়গায় কিন্তু একটা ধাক্কা খাবেন, এটাকে বলা হচ্ছে কালচারাল শক। বুঝতে পেরেছেন? ওদের পোশাক আশাক, তারপরে ওই কৃষ্টি কালচারের সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, তো এটাকে বলা হচ্ছে, সমাজবিজ্ঞানের ভাষায় বলছে এটা হচ্ছে কালচারাল শক। আর কালচারাল শক সৃষ্টি হয় কখন? কালচারাল শক সৃষ্টি হয় একটা অচেনা সংস্কৃতিতে, উত্তর হবে কি, অচেনা সংস্কৃতিতে প্রবেশের ফলে। অচেনা সংস্কৃতিতে প্রবেশের ফলে কালচারাল শক তৈরি হয়। কালচারাল শক তৈরি হয় অচেনা সংস্কৃতিতে প্রবেশের ফলে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিলেন। আচ্ছা, এইটা এরকম বেঁকে গেল এখন। লাইভে যারা যুক্ত হয়েছেন, আব্দুর রহমান, আসসালামু আলাইকুম স্যার। আমি বোর্ডটা একটু ঠিক করে নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ যারা লাইভে যুক্ত হয়েছেন। সহকারী মৌলভী বা শারীরিক শিক্ষা, চারুকলা নিবন্ধন পরীক্ষা দিতে চাই, কোন সাবজেক্ট নিয়ে পরীক্ষা দ্রুত চাকরি পাওয়া যাবে? চারুকলা, শারীরিক শিক্ষা, দুইটাই চাকরি পাবেন, পাশ করলেই চাকরি, পাশ করলেই
চাকরি। আব্দুর রহমান, আপনি শারীরিক শিক্ষা চারুকলা যেটাতেই পাশ করবেন সেটাতেই চাকরি পাবেন। এরপরে দেখেন এথনোসেন্ট্রিজম। এথনোসেন্ট্রিজম কি? স্বজাতি কেন্দ্রিকতা, বহু সাংস্কৃতিকতা, সাংস্কৃতিক আপেক্ষিকতা, সাংস্কৃতিক বিস্তার। কোনটা হবে? দ্রুত অ্যান্সার দিন তো, যারা সামাজিক বিজ্ঞানে পরীক্ষা দেবেন তারা দ্রুত অ্যান্সার দিন। এথনোসেন্ট্রিজম। এথনোসেন্ট্রিজম, সেন্ট্রিজম মানে কি? কেন্দ্রিকতা। তাহলে কেন্দ্রিকতা শব্দটি দুই জায়গায় আছে, তাহলে বাকি দুইটা আগে বাদ দিয়ে দিই। সেন্ট্রিজম মানে দেখেন এটা এটা বহু সাংস্কৃতিকতা, সাংস্কৃতিক আপেক্ষিকতা, কেন্দ্রিকতা শব্দটা এর মধ্যেই আছে, সুতরাং এটাই হবে। তার আগে একটু বুঝে নেই স্বজাতি কেন্দ্রিকতা। এথনোসেন্ট্রিজম মানে হচ্ছে স্বজাতি কেন্দ্রিকতা। স্বজাতি কেন্দ্রিকতা কি জিনিস সেটা একটু বুঝে নিই। সেটা হলো যে নিজের সংস্কৃতিকে শ্রেষ্ঠ মনে করা, নিজের সংস্কৃতিকে শ্রেষ্ঠ মনে করা আর অন্যের সংস্কৃতিকে ছোট মনে করা, এটাকে বলা হয় এথনোসেন্ট্রিসিজম। আর এথনোসেন্ট্রিসিজমের ফলে সমাজে বিভেদ সৃষ্টি হয়। আমি মুসলিম, আমি যদি মনে করি আমাদের ধর্ম শ্রেষ্ঠ, আমাদের এটাই ভালো ওইটা ভালো, অন্য একটা হিন্দু ধর্মের খারাপ বা খ্রিস্টান ধর্মের ওটা খারাপ, এই যে নিজের ধর্মকে শ্রেষ্ঠ মনে করা, অন্য ধর্মকে ছোট মনে করা, এটার নাম হচ্ছে এথনোসেন্ট্রিজম। তাই এটা স্বজাতি কেন্দ্রিকতা, এটার উত্তর হবে স্বজাতি কেন্দ্রিকতা। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিলেন। এরপরে বলছে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য কি? ব্যক্তি কেন্দ্রিকতা, নিয়ম ভিত্তিক পদমর্যাদা, সম্পর্ক নির্ভর বা স্বেচ্ছা। আমলাতন্ত্রের বৈশিষ্ট্য কোনটা হবে? ব্যক্তি কেন্দ্রিকতা, নিয়ম ভিত্তিক পদমর্যাদা, সম্পর্ক নির্ভর, স্বেচ্ছা। আমলাতন্ত্র কি? আমলাতন্ত্র বা এটাকে বলা হচ্ছে হায়ারার্কি। হায়ারার্কি অনুযায়ী কিন্তু আমলাতন্ত্র হয়। ডিপ্লোম্যাট বা ডিপ্লোমেসি, আমলাতান্ত্রিক জটিলতা। তো আমলাতান্ত্রিকতায় কি জিনিস হতে? ব্যক্তিগত নিয়ম ভিত্তিক পদমর্যাদা, নাকি সম্পর্ক নির্ভর, নাকি স্বেচ্ছা? দেখেন আমলাতন্ত্রে তিনটা বৈশিষ্ট্যের ভিত্তিতে গড়ে ওঠে। আমলাতন্ত্র তিনটা বৈশিষ্ট্যের ভিত্তিতে গড়ে ওঠে। আমলাতন্ত্রের তিনটা বৈশিষ্ট্য আছে, যদিও আমাদের বাংলাদেশের আমলাতন্ত্র ব্যাড প্র্যাকটিস করে। একটা হচ্ছে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে, একটা হচ্ছে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে চলবে, নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে চলবে। আর দুই নম্বর হচ্ছে কাজের দায়িত্ব বন্টন আছে, দায়িত্ব সবার আলাদা আলাদা বন্টন আছে। আমলাতন্ত্র মানে কি? আমাদের সচিবালয়ে যারা এক এক সচিব, উপসচিব, এই যে এক একজনের কাজের কিন্তু আলাদা আলাদা দায়িত্ব আছে। আর এখানে ব্যক্তিগত সম্পর্কে কোনো কাজ হবে না, ব্যক্তিগত সম্পর্কে কোনো কাজ হবে না। এখানে নিয়মই আসল, নিয়মই আসল। আমার উনি আত্মীয় হয়, তাকে চাকরিটা দিয়ে দিই, তা কিন্তু চলবে না। তার মানে উনি আমার আত্মীয় হয়, তার ফাইলটা মানে উইদাউট সুযোগ সুবিধা দিয়ে তাকে পাইয়ে দিই, এরকম করা যাবে না। তাহলে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে, তার প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব বন্টন থাকবে। আরেকটা কি? আরেকটা হচ্ছে ব্যক্তি, মানে এখানে ব্যক্তিগত মানে ব্যক্তি ঊর্ধ্বে থাকবে। এখানে নিয়মটা যা সেটা সবার জন্য একই হবে এবং সেটাকে ফলো করতে হবে। তাহলে আমলাতন্ত্রের এটা ব্যক্তি কেন্দ্রিকতা না, এটা হবে না। এটা সম্পর্ক নির্ভর হবে না, এই সম্পর্কের ভিত্তিতে আপনি তাকে টেন্ডার পাইয়ে দেবেন হবে না। এটা এখানে স্বেচ্ছাচারিতা চলবে না। তাহলে কি হবে? নিয়ম ভিত্তিক এবং পদমর্যাদা ভিত্তিক হবে। বিষয়টা ক্লিয়ার কিনা? নিয়ম ভিত্তিক এবং পদমর্যাদা ভিত্তিক হবে। মাশাআল্লাহ, আপনারা এই যে রাত 12টার সময় এসেও যে ক্লাস করছেন, এটাতে আমার খুবই ভালো লাগছে। আচ্ছা স্যার, দর্শনের কলেজের কোর্স আছে? দর্শনের কলেজের কোর্স আপনারা একটু পেজে মেসেজ দিন। আমি মেইনলি সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টটা নেব। আমার আরও একটি কোর্স করা আছে শারীরিক শিক্ষা, এই কোর্সটাও হয়তো নিতে পারি যদি সুযোগ পাই। আপাতত এই দুইটা নিয়েই থাকতে চাই। এরপরে রেজনাতানি নিয়ম ভিত্তিক পদমর্যাদা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা ভিডিওটি দেখছেন একটু ভিডিওটি শেয়ার করে দিন। তাহলে আপনাকে কি স্টাইলে পড়তে হবে সামাজিক বিজ্ঞান আপনি কি বুঝতে পেরেছেন কিনা? শুধু উত্তর মুখস্থ করলে কিন্তু হবে না। আমি যেভাবে প্রত্যেকটা লাইন টু লাইন ব্যাখ্যা করে বুঝিয়ে বলছি, এইভাবে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি মানে লিখিত তো পাস করবেন, আর একই সাথে এই পড়াটা স্থায়ী হবে। আর একটা জিনিস হবে, সেটা হলো আপনি ভাইভাতে উঠতে যাবেন। আপনাকে ভাইভাতে বলবে এথনোসেন্ট্রিজম কি, তো আপনি তো আর পারবেন না। আপনাকে যদি বলে আমলাতন্ত্রের দুইটা বৈশিষ্ট্য বলুন, তখন তো আটকে যাবেন, ঠিক কিনা?
এই জন্য আপনাকে ভাইভাতে কি কি বলা হয়েছে, ভাইভাতে কিন্তু দ্বিগুণ টিকানো হবে। তার মানে কি, অর্ধেক বাদ পড়ে যাবে। তাহলে আপনি লিখিততে পাস করলেও ভাইভাতে পাস করতে হলে আপনাকে এখানেও এই বেসটা ক্লিয়ার করতে হবে। আচ্ছা, ইকবাল খান জেনারেল আর সাবজেক্টিভ মিলে আলাদা আলাদা পাস করতে হবে? হ্যাঁ, আলাদা আলাদা পাস করতে হবে। ইকবাল খান আলাদা আলাদা পাস করতে হবে, নিয়ম ভিত্তিক। আচ্ছা, এরপরে কার্তিক চন্দ্র সামাজিক বিজ্ঞান পেইড ব্যাচের কোর্স ফি কত? আমাদের 4,000 টাকা কোর্স ফি সামাজিক বিজ্ঞানের, যেহেতু এখানে 12টা সাবজেক্ট পড়ানো হবে, 12টা সাবজেক্ট। সো এটা কিন্তু অনেক কঠিন একটা কষ্টসাধ্য কাজ। হ্যাঁ, 12টা সাবজেক্ট এইটা পড়ানো হবে, যার কারণে এটার কোর্স ফি 2,000 টাকা। এখন 2,000 টাকা, কিন্তু এই কোর্স ফি পরে কিন্তু আরও 4,000 টাকা হয়ে যেতে পারে। হ্যাঁ, সার্কুলার হয়ে গেলে তখন। এখন কোর্স ফি কম আছে। এরপরে হচ্ছে জেন্ডার কি। জেন্ডার কি? জেন্ডার কি জৈবিক লিঙ্গ, সামাজিক নির্মাণ, জেনেটিক, বা কেবল আইনগত? আচ্ছা, জেন্ডার বলতে আমরা লিঙ্গ বুঝি না, স্ত্রী পুরুষ। এই যে স্ত্রী পুরুষের মধ্য দিয়ে আমরা স্ত্রীকে একটা মানে অপেক্ষাকৃত দুর্বল বা মানে ছোট, মানে ক্ষমতার দিক দিয়ে কমতি এরকম ভাবি না। তো সমাজবিজ্ঞানের ভাষায় জেন্ডার, এই যে নারী পুরুষ, এটা আমাদের একটা মানব সৃষ্ট মানে তৈরি, এটা সামাজিক নির্মাণ বলছে, এটা আমরা মানুষের তৈরি। সমাজবিজ্ঞানের ভাষায় কি বলছে জেন্ডার? জেন্ডার বলছে এটা কেবল সমাজ কর্তৃক নির্ধারিত নারী পুরুষের মধ্যে যে ভূমিকা, দায়িত্ব, আচরণকে ভাগ করে দেওয়ার বিষয়টা এসেছে। এটা জৈবিক কোনো লিঙ্গ নয়, এটা জেনেটিকও নয়, এটা আইনগতও নয়, এটা হচ্ছে মানুষের সামাজিক নির্মাণ। সামাজিক নির্মাণ। আমরা বলি তুমি নারী, তুমি কেন বাইরে যাবে? তুমি পুরুষ, তুমি কেন কাঁদবে? কাঁদনা তো নারীদের সাথে মানায়। এইসব হচ্ছে সমাজ কর্তৃক নির্মিত। তাহলে জেন্ডার এটা হচ্ছে সমাজ কর্তৃক নির্মিত একটা বিষয়। আচ্ছা, জাতিগততা বা ইথনিসিটি। ইথনিসিটি কীভাবে নির্ধারিত হয়? ইথনিসিটি দেখেন, আমাদের যে সুদান, সর্বশেষ স্বাধীন রাষ্ট্র জাতিসংঘের, এই সুদান কিন্তু বিভক্ত হয়ে গেছে। সুদান আগে একটাই ছিল, এখন দক্ষিণ সুদান আলাদা একটা রাষ্ট্র গঠন করেছে। কি কারণে? এখানে জাতিগত দাঙ্গা লেগে থাকে। ইথনিসিটি, ইথনিসিটি বা জাতিগততা বা জাতিগত দাঙ্গা, এইটা লেগে থাকে। তাহলে এইটা নির্ধারিত হয় কী কারণে? সাংস্কৃতিক উৎপত্তি, কেবল রং, উচ্চতা, বা বংশক্রমণিক রোগ। তো জাতিগততা নির্ধারিত হয় কিসের মাধ্যমে? দেখেন, আমি বলি না এটা আমার স্বজাতি, এরকম বলি। তাহলে স্বজাতি কিসের ভিত্তিতে হয়? যেমন আমরা 1947 সালে একটা দেশ পেয়েছিলাম, পাকিস্তান। তো পাকিস্তান আমাদের চেয়ে 2,500 কিলোমিটার দূরে থাকলেও তারা আমাদের স্বজাতি ছিল। কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। তাহলে একটা একটা জাতি তার সংস্কৃতির দ্বারা মানে একই জাতির নির্ধারিত হয় সংস্কৃতি। যেমন হিন্দু একটা সংস্কৃতি, মুসলিম একটা সংস্কৃতি, তাই না? ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে। দেখেন, ভাষার ভিত্তিতে আমরা যারা বাঙালি ভাষাভাষী সবাই, যখন আপনি যদি ইংল্যান্ডে যান, সেখানে যদি আপনি পশ্চিমবঙ্গের একজন বাঙালি বাংলাদেশি লোক হিসেবে আপনি পান, তাও মনে হবে আপনার স্বজাতি, তাই না? তাহলে এই যে জাতিগততা বা ইথনিসিটি, এটা সংস্কৃতির মাধ্যমে নির্ধারিত হয়, ভাষার মাধ্যমে নির্ধারিত হয়, আর কিসের মাধ্যমে নির্ধারিত হয়? এটা ঐতিহ্যের ভিত্তিতে নির্মিত হয়, অভিন্ন উৎপত্তির ভিত্তিতে নির্বাচিত হয়। তার মানে এই জাতিগততা বা ইথনিসিটি নির্ধারিত হয় সাংস্কৃতিক উৎপত্তি। শুধু গায়ের রং দিয়েই আপনার জাতিগত হবে না। যেমন ধরেন, বাংলাদেশের একজন ফর্সা মানুষ আর সৌদি আরবের একজন একটা ফর্সা মানুষ, এই দুইজনের গায়ের রং একই, তাহলে কি এক জাতি হবে? হবে না। কিন্তু এই জায়গার একজনের ভাষা আর ইন্ডিয়ার একজনের ভাষা যদি বাংলা হয়, তাহলে সেটাকে আমরা বলবো জাতিগততা বা ইথনিসিটি, এরকম বলতে পারবো। আচ্ছা, এরপরে আসি বর্ণ বৈষম্য কি? রেসিজম। রেসিজম কি? কুসংস্কার, পূর্বাগ্রহ, যোগ প্রাতিষ্ঠানিক বৈষম্য, শ্রেণী সংগ্রাম, আইনি ন্যায্যতা। বর্ণ বৈষম্য, তার আগে বুঝে নিই বর্ণ বৈষম্য বলতে কি বোঝায়। বর্ণ বা রেসিজম, বর্ণ বৈষম্য শুধুমাত্র গায়ের রঙের ভিত্তিতে
কোনো একজন ব্যক্তির গায়ের রঙের কারণে তাকে নিচু ভাবা, তাকে ছোট মনে করা, আহ, তাকে নেতিবাচক মনোভাব নিয়ে তাকে পিছিয়ে রাখা, তাকে অধিকার থেকে বঞ্চিত রাখা, এটার নামই হচ্ছে তাকে ছোট করে দেখা। এটাকে বলা হচ্ছে বর্ণ বৈষম্য, রেসিজম। এটাকে বলা হচ্ছে রেসিজম। তাহলে এই রেসিজমটা কি? এটা কুসংস্কার না, এটা শ্রেণী সংগ্রাম, আইনি ন্যায্যতাও না, এটা হচ্ছে পূর্বাগ্রহ বা প্রাতিষ্ঠানিক বৈষম্য। এটাই হবে সঠিক উত্তর। সামাজিক গবেষণার প্রথম ধাপ কি? আচ্ছা, সামাজিক বিজ্ঞান তো কি ধরনের বিজ্ঞান? এটা এটা তথ্য বিশ্লেষণের বিজ্ঞান, সমস্যা নির্ধারণ, গবেষণামূলক নাকি প্রতিবেদন লেখা, নাকি ফলাফল যাচাই? সামাজিক গবেষণায় আমাদের সমাজ বিজ্ঞানের যে গবেষণা যেগুলো করা হয় সেগুলোর প্রথম ধাপ কোনটা? প্রথম ধাপ আচ্ছা, সামাজিক বিশ্লেষণের প্রথম ধাপ হচ্ছে এখানে কিন্তু মানে তথ্য বিশ্লেষণ। সমাজ বিজ্ঞান কিন্তু তথ্য বিশ্লেষণ করেই কিন্তু সিদ্ধান্তে আসে। তো এরকম কিন্তু সামাজিক বিজ্ঞানের প্রশ্নগুলো কেমন হবে আপনারা একটু ক্লিয়ার বুঝতে পেরেছেন। মাশাআল্লাহ, এই রাত 12টার পরেও আপনারা যে 50 জন মতো লাইভে আছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমাদের সামাজিক বিজ্ঞানের যারা 12টা সাবজেক্টের লোক আছেন, আপনারা বইটা নিতে পারবেন 690 টাকায়। হার্ড কপি বাড়ি চলে যাবে কুরিয়ার সার্ভিস সহ। 690 না 790, যাই হোক, এইটা আপনারা পেজে মেসেজ দিয়ে জেনে নেন। আরেকটা বিষয় আছে, আমাদের কোর্সটি না করলে শুধু বই নিয়ে কোনো কাজে আসবে না, কারণ আমাদের কোর্সে শুধু এমসিকিউ উত্তর, প্রশ্ন উত্তর দিয়ে আছে, যেটা আপনাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে কোর্সটি পরিচালিত করবো আমি, জি এম জাহাঙ্গীর আলম। কোর্স ফি 2000 টাকা, 50% ছাড়ে। যারা ভর্তি হতে চান মেসেজ দিয়ে ভর্তি হয়ে যান দ্রুতই। আমাদের 20 থেকে 30 জন হয়ে গেলে আমরা ক্লাস শুরু করে দেবো যত দ্রুত। আপনি যদি ভাবেন যে আমি পরে ভর্তি হই, আগে অন্যরা হোক, এরকম চিন্তা করলে আমাদের কোর্সটি চালু করতে আরও বেশি সময় লাগবে। পেজে মোবাইল নাম্বার দেওয়া আছে, দ্রুত যুক্ত হয়ে যান। মাঝে মাঝে এখন সামাজিক বিজ্ঞান ক্লাস নিয়ে আপনাদের সাথে আসবো। আর যারা অন্য সাবজেক্ট থেকে আমাদের ক্লাসটি দেখছেন, সাদিক পাবলিকেশনের প্রায় 36টা বই কিন্তু এখন হোম ডেলিভারি যাচ্ছে। তো সবার জন্য শুভকামনা। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।